হেরে গলায় গাইছিল ইরফান মির্জা। নিজে নিজেই অদ্ভুত একটা সুরে লাইন দুটো বারবার রিপিট করছে। পুরুষালী কর্কশ কণ্ঠস্বরে দোতলার ছাদের সিঁড়ির কাছটা ভারী হয়ে উঠেছে। ধূপধাপ আওয়াজ হচ্ছে সিঁড়িতে। গানটা গাইতে গাইতে ছাদ থেকে দোতলায় নেমেছে ইরফান মির্জা। সিঁড়ির নিচের ধাপে পা রাখতে এসে মুখোমুখি হয় ইনায়ার 5 বান্ধবীর। এবার তাদের মুখ আরো বড় হয়ে যায়। ইরফানের অবস্থা আরো বেহাল। সে শুধুমাত্র একটা ব্রাউন রঙের 3/4 প্যান্ট পরে আছে। দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখেছে। শরীরে আর একটা সুতোও নেই। সবাই থম মেরে দাঁড়িয়ে আছে। ইনায়া প্রচন্ড বিরক্ত হয়ে পেছন থেকে তার বান্ধবীদের বলে, এই তোরা রুমে ঢুকবি? দ্বিতীয়বারের মতো লজ্জিত হয়ে সবাই ইনায়ার রুমে ঢোকে। ইরফান কপাল কুঁচকে তাকিয়ে আছে সেদিকে। ইনায়া নিচু স্বরে দাঁতে দাঁত চেপে মেঝো দাদানকে বলে, দাদান প্লিজ 1 ঘন্টা একটু নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকতে পারবে? ইরফান গম্ভীর কণ্ঠে বলে। ইনায়া ভীত হয়ে বলে, আচ্ছা রুমে ঢুকে বসে থাকতে হবে না, আলমারিতে অনেকগুলো টি শার্ট আছে, একটা বের করে পরো প্লিজ। কথাটা বলে ইনায়া ঘরে ঢুকে পড়ে। ইরফান নিচের দিকে তাকায়। এতক্ষণে সে বুঝতে পারল ওই মেয়েগুলো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল কেন। সে বাঁকা হেসে বিড়বিড় করে বলে, তারপর আবারও গান গাইতে গাইতে হেলে দুলে নিজের রুমের দিকে যায়। আলো স্বামীর ডাকে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এসে স্বামীর সামনে দাঁড়াতেই অবাক হয়ে যায়। স্বামীনের পাশে সুদেহী সুন্দর চোখের পুরুষটিকে দেখে স্বামীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। স্বামীন হেসে বলে, চিনতে পারলে না? আলো অস্ফুটে বলে, মইন। মইন বিনয়ী হেসে সালাম দিয়ে বলে, কেমন আছেন মিষ্টি আন্টি? আরও এগিয়ে এসে হাত উঠিয়ে মইনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিনতেই পারছি না বাবা, এতটা বদলেছো তুমি, এতটা। ইনশিরাহ দোতলায় উঠে নিজের ঘরে ঢুকে চুপচাপ বসেছিল। তারপর মাথা তুলে আয়নায় নিজেকে দেখে তার নিজেকে নিজের কাছে একেবারে সদরঘাটের জমিলা পাগলির মতো লাগছে। আজ প্রেস্টিজ বলে কিছুই থাকলো না। তাতে কি, ওই লোকটা তাকে পাগল ভাবলেই বা কি, একটা বাইরের লোক। এসব ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়েছে ইনশিরাহ। ইনায়া আপুর রুমের দরজায় দাঁড়িয়ে বলে, আপু। বলো। ওরা এসেছে তো, আসো না গল্প করবে। ইনশিরাহ বোনের কথায় উঠে দাঁড়ায়। তারপর ইনায়ার পিছু পিছু তার ঘরে যায়। ইনায়ার 5 বান্ধবী ইনশিরাহ আর ইনায়ার সাথে আড্ডা জমিয়েছে বেশ। সবার খুব কৌতূহল ইনশিরাহদের বাড়ির মানুষগুলো নিয়ে। ওরা একান্নবর্তী পরিবার কিনা, যা এই যুগে বিরল। ইনশিরাহ আর ইনায়া সবার বিবরণ দিয়ে যাচ্ছিল। এবারের কোন সদস্য কেমন প্রকৃতির ইত্যাদি আরো অনেক কিছু। কথায় কথায় নিধি কৌতূহলী হয়ে বলে ওঠে, তোমাদের বড় দাদান কি নির্বাচনে লড়বে? সেদিন আমার ড্যাড বলল। শিওর না, তবে ধরা যায়। ইনশিরাহ উত্তর দেয়। ইহানকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নিচ্ছে ইহানের ব্যাপারে। হুট করেই সাইমা বলে ওঠে, তোমাদের বড় দাদানের তো কথাটা সম্পূর্ণ করতে পারল না সাইমা। ইনশিরাহ আর ইনায়ার সরু চোখে কঠিন দৃষ্টি দেখে সে মিইয়ে যায়। কথা ঘুরিয়ে বলে, না মানে বড় দাদান ভীষণ হট মেজাজি, তাই না? ইনশিরাহ পুরোটাই বুঝতে পেরেছে। সে হাসি চেপে রেখে গম্ভীর হয়ে বলে, খুব 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 রাগী, ধারে কাছেও ঘেসবে না, খবরদার। দাদানের কথায় কথায় মানুষ তুলে আছে মারার অভ্যাস। নিধি একটা ঢোক গিলে বলে, তা কেন? দাদার আর্মিতে ছিল জানো না, ওই হাতে কত লোককে ঠুসঠাস মেরেছে, তাই অভ্যেস হয়ে গিয়েছে। রুসফি দাঁত বের করে বলে, আপু মাইন্ড করো না, ওনাকে দেখলে আমার কেন ছেলে একটা গান মনে পড়ে যায়, ওই যে সোল্ডার সোল্ডার মিঠি বাতে বলকার দিল কো উড়া লে গয়া। ইনশিরাহ রুসফির দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা তাই, কিন্তু আমার বড় দাদানের মুখ থেকে মিঠা কথা বেরই হয় না। কিন্তু অনেকটা সাহস সঞ্চয় করে ইনশিরাহকে বলে, আচ্ছা ওনার কোনো গার্লফ্রেন্ড নেই আপু? দাদানের? না নেই, দাদান তো বিয়ে করবে, বাড়ি থেকে মেয়ে দেখছে দাদানের জন্য।
সবাই আরো বেশি কৌতূহলী হয়ে উঠছে। সাইমা বলে ওঠে, কেমন মেয়ে পছন্দ তোমার দাদানের আপু? ইনশিরাহ তেরছা নজরে সাইমাকে দেখে নিয়ে বলে, দাদানের পছন্দ? আমরা তো 24-25 বছর বয়সী মোটামুটি মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত মেয়ে খুঁজছি। কিন্তু অবাক হয়ে বলে, কেন এই বয়সেই কেন? এর থেকে কম বয়সী হলে অসুবিধা কোথায়? অসুবিধা আছে, দাদানের কাছে এর থেকে ছোট মেয়েদের বাচ্চা মনে হয়। সে বাচ্চার সাথে সংসার করতে আগ্রহী নয়। ইনায়া এতক্ষণ বোন আর বান্ধবীদের কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে সাফ বুঝতে পেরেছে আপু তার বান্ধবীদের জ্বালাতে চাইছে। কিন্তু রিন্তু সহ বাকি মেয়েদের মনটা হঠাৎ খারাপ হয়ে গেল মনে হচ্ছে। আফসোস হচ্ছে তাদের। ইস, তাদের বয়সটা আরেকটু বেশি অথবা ইহান তাজওয়ারের বয়সটা আরেকটু কম হলে কি বেশি ক্ষতি হয়ে যেত? রুসফি হঠাৎ বলে ওঠে, আর তোমার মেজো দাদানেরও কি অল্প বয়সী মেয়েতে অ্যালার্জি আছে আপু? ইনশিরাহ হাসি চেপে রেখে গম্ভীর কণ্ঠে বলে, না না, অ্যালার্জি কেন থাকবে? ওর তো 5টা গার্লফ্রেন্ডই তোমাদের বয়সী। ইনায়া পেট চেপে নিশ্চুপ হাসতে থাকে বোনের কথায়। 5 বান্ধবী বিস্ময়ে হতবাক হয়ে যায়। রুসফি হতবম্ব ভাব নিয়েই বলে, ওনার গার্লফ্রেন্ড আছে, তাও 5টা? ইনশিরাহ গম্ভীর মুখে মাথা নাড়ায়। দ্বিতীয় দফায় সবার হৃদয় ভেঙে যায়। ইনশিরাহ সবার দিকে ডেজার্টের বাটি এগিয়ে দিতে দিতে বলে, সে কি, খাচ্ছ না কেন? খাও। তখনই শামিন ইয়াসার ইনায়ার ঘরের বাইরে দাঁড়িয়ে নম্র স্বরে ডাকে। আম্মা। ইনশিরাহ উঠে দাঁড়ায়, ঘরের বাইরে এসে বলে, কিছু বলবে পাপা? আম্মা চলেন, আপনাকে একটু নিচে যেতে হবে। নিচে কেন পাপা? অবাক হয়ে বলে ইনশিরাহ। বাড়িতে মেহমান এসেছে, তাকে একটু আপ্যায়ন করতে হবে না? কিন্তু পাপা আমি। হ্যাঁ তুমি, ছোট কাজ আম্মা করবে আর চলে আসবে। তোমার মেজো মায়ের হাত পড়েছে, সে তো পারবে না। জোনাই কি আজ আসেনি? তোমার মাম্মা একা একা কদিক সামলাবে? ইনশিরাহের কাজ করতে অসুবিধে নেই, তবে সে যার পরনায় অবাক তার পাপা তাকে কখনো কোনো কাজে বলেনি। আজ কি হলো? সে মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল, চলো যাচ্ছি। স্বামীর নিজের মেয়ের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে, এভাবে যাবে মা এই বেশে? ইনশিরাহ দ্বিতীয়বারের মতো অবাক হয়ে বলে, তখন তো তোমার মেহমান এই বেশি আমাকে দেখলো, তাতে কি? স্বামীন হেসে বলে, তখন দেখেছে বলে এখনো যেতে হবে আম্মা? ইনশিরাহ খানিকটা বিরক্ত হয়ে কাট কাট গলায় বলে, তুমি আমার ড্রেস নিয়ে কেন পড়েছো বাবা? এমন ভাবে বলছো যেন আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। স্বামী নিয়াসার থতমত খেয়ে যায় মেয়ের কথায়। নিচু স্বরে বলে, এমন কিছু না মা, কি বলতো, বাইরের একজন মানুষ এসে দেখলো আমাদের বাড়িতে একজন দরবেশ ঘুরছে। এখন তাকে কিভাবে বিশ্বাস করাই? এই দরবেশ আমার আদরের মেয়ে এবং আমি তাকে প্রচুর ড্রেস কিনে দিই, তবু এই পাগল মেয়েটা ফুটো ছেঁড়া জামা পরে থাকে। বাবার কথায় ইনশিরাহ লজ্জিত হয়ে হাসে। স্বামীর মেয়ের দিকে তাকিয়ে বলে, ভদ্র দেখে একটা সালোয়ার কামিজ পরে চুলটা আছড়ে আসেন আম্মা, যান। পাপা চলে যেতেই ইনশিরাহ নিজের ঘরে ঢোকে। আলমারি ভর্তি তার সালোয়ার কামিজ, যা সে কখনো ছুঁয়েও দেখে না। সেখান থেকে একটা নীল সাদার কম্বিনেশনে সালোয়ার কামিজ পরে চুলটা আঁচড়ে ক্লাচার দিয়ে আটকে ওড়নাটা ভদ্রভাবে গায়ে জড়িয়ে নেয়। বুকের ওপর আড়াআড়ি করে দেয় ওড়নাটা। তারপর হাতের ফোনটা বিছানার ওপর রেখে নিচতলায় যায়। নিচতলায় গিয়ে ইনশিরাহ দেখতে পায় মঈনকে বসিয়ে আলো আর ঋতু গল্প করছে। যাই হোক, ইনশিরাহর কাজ করতে অসুবিধে নেই। এমনিতেই বাড়ির কোনো কাজে সে হাত লাগায় না। সে এগিয়ে যেতেই আলো ইনশিরাহকে বলে, এইদিকে আয়, এই লোককে চিনতে পারলি? ইনশিরাহ একটা ঢোক গিলে নেয়। চিনতে পারবে না? এই লোক তো সেই খরুসটা। ইনশিরাহর কানের কাছে এখনো বাজছে সেই ধমক। সো কল্ড পাপা কি পড়ি? আই ডোন্ট ওয়ান্ট নো ইউর পাপাস নেম। একে এই দৈত্যের মতো ধারালো কণ্ঠের মালিককে কিভাবে ভুলবে ইনশিরাহ? সেদিনের কথা মনে পড়তেই ইনশিরাহর মনে অন্য আতঙ্ক এসে বাসা বেঁধেছে। এই লোক মাম্মামকে বলে দেয়নি তো সেদিনের কথা? তাহলে আজ ইনশিরাহের হচ্ছে। আলো আবারও বলে, আমিও বোকা, তুই তো চিনতে পারবি না, তুই তখন একেবারে পুচকু ছিলি।
ইনশিরাহ মাম্মার কথা বুঝতে পারছে না কিছু। তার কি এই লোককে চেনার কথা? কিভাবে? মঈন এবার ইনশিরাহর দিকে এক পলক তাকায়। রীতিমতো বেশভূষা পাল্টে ভদ্র হয়েছে দেখে তার খানিক হাসি পায়, কিন্তু সে মুখভঙ্গি স্বভাবসুলভ গম্ভীর রেখেই বসে থাকে। আলো ব্যস্ত হয়ে পড়ে মঈনের সাথে আলাপ জুড়ে দিতে। ইনশিরাহ নিচু স্বরে বলে, মামা, টেবিল সেট করব? হ্যাঁ হ্যাঁ কর, তোর পাপা ইহান আর মুইন খাবে, একটু পর ওর বেরোতে হবে। ইনশিরাহ আর চোখে মঈনকে দেখে ভাবার চেষ্টা করে, কে এই লোক? ওয়াল ক্যাবিনেট থেকে ডিজাইনার ডিনার সেট নামিয়ে টেবিল সেট করে সে। ঋতু উঠে এক হাতে রান্নাঘর থেকে বাটিতে খাবার নিয়ে এসে টেবিলে রাখতেই ইনশিরাহ তার মেজমাকে নিচু গলায় বলে, আচ্ছা মেজমা, কে এই লোক? ঋতু বলে, তুই চিনতে পারিসনি? চেনার কথাও না। ও থানা রোডে এতিমখানায় একজন সদস্য ছিল। তুই খুব ছোট থাকতে তোকে তোর দাদানদের সাথে নিয়ে প্রায় যেত ভাইয়া ভাবি। 15 বছর পর্যন্ত ওখানেই ছিল ছেলেটা ছোট থেকেই তুখোড় মেধাবী। একা একা টিউশনি করে, পড়াশোনা করে। বছর 4 আগে চাকরি হলো। ভীষণ ভালো একটা ছেলে। ভাইয়ার কাছে ওর কত কথা শুনেছি। ইনশিরাহ মাথা ঘুরিয়ে মঈনকে দেখে। লোকটা এতিম, তাই বুঝি পাপা এত স্নেহ করে? ইনশিরাহর খানিকটা খারাপ লাগে। সেদিন মনে মনে লোকটার মা বাবা জড়িয়ে কত নেগেটিভ কমেন্ট করলো, তাই সে মনে মনেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। লিভিং রুমের সোফায় বসে শামিন হো হো করে হাসছে মঈনের সাথে। আলো উঠে এসে ইনশিরাহকে বলে, যা গিয়ে ইহানকে ডেকে আন, ও এখনো খায়নি, যা। ইহানকে ডাকতে হয় না। সুইমিং সেরে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পাজামা পরে নিচে নেমে আসে। মঈন উঠে দাঁড়িয়ে করমর্দন করে ইহানের সাথে। শামিন উঠে তাদের খাবার টেবিলে খেতে বসার জন্য নির্দেশ দেয়। তারপর ইনশিরাহর দিকে তাকিয়ে নম্র স্বরে বলে, আম্মা, খাবারটা পরিবেশ করে দিন। ইনশিরাহ আরও অবাক হয়। আজ পাপা এমন করছে কেন? মাম্মা তো এখানেই দাঁড়িয়ে। সেদিক চেয়ার টেনে বসে শামিন মঈনের সাথে আলাপে ব্যস্ত হয়ে পড়ে। ইহান তাজওয়ার বোনের দিকে চোখ গরম করে তাকাতেই ইনশিরাহ সচল হয়। দ্রুত গিয়ে বাটি হাতে নিয়ে ইহান আর শামিনের প্লেটে রোস্ট তুলে দিয়ে ঘুরে মঈনের পাশে গিয়ে দাঁড়ায়। মঈন কথা বলতে বলতে এক পলক ইনশিরাহর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ইনশিরাহ জড়তার সাথে সার্ভিং চামচ দিয়ে চিকেন রোস্টের পিস তুলে নেয়। প্লেটে রাখতে গিয়ে দেখলো লেগ পিসটা কোনোভাবে চিমটায় আটকে গিয়েছে, প্লেটে ধরছে না। ইনশিরাহর বিরক্ত হয়ে হালকা ঝাঁকে দিতেই লেগ পিসটা ছিটকে মঈনের গায়ে পড়ে যায়। ঘটনাটি ঘটতে সময় নিয়েছে বড়জোর 5 সেকেন্ড। ইউনিফর্ম পরিহিত মঈন ফরাজি তড়াক করে লাফিয়ে ওঠে। ইনশিরাহ এক পলক মঈনের মুখের দিকে আর এক পলক তার ইউনিফর্মের দিকে তাকিয়ে তার পাপা আর ভাইয়ের দিকে তাকায়। দুজনেই তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে, যেন দৃষ্টি দিয়ে ইনশিরাহকে বলতে চাইছে অপদার্থ। আরো বিরক্ত হয় মেয়ের এমন কাণ্ডে। টিস্যু বক্স নিয়ে মঈনের কাছে গিয়ে তার হাতে টিস্যু বক্স তুলে দেয়। মঈন সবাইকে আশ্বস্ত করে বলে, ব্যস্ত হবেন না, ইটস ওকে। ইনশিরাহ কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। রোস্টের টুকরোটা তো সে প্লেটেই তুলে দিতে যাচ্ছিল, ওভাবে ওটা ছিটকে ওই লোকের গায়ে পড়লো কিভাবে? মঈন ফরাজি নিজেকে পরিষ্কার করে নিতে নিতে আর চোখে ইনশিরাহর দিকে তাকায়। ইনশিরাহ লটকানো মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। এক পলক মাম্মার দিকে তাকায় সে। আলো চোখ পাকিয়ে মেয়েকে ইশারা করতেই ইনশিরাহ তাড়াহুড়ো করে মঈনকে রোবটিক ভঙ্গিতে বলে, দুঃখিত। মঈন গম্ভীর কণ্ঠে জবাব দেয়, ইটস ওকে, নাথিং সিরিয়াস। ইনশিরাহ সেদিনের মঈন আর আজকের মঈনকে দেখে রীতিমতো অবাক। থানার জাদরেল বড় স্যারকে আজ খুবই বিনয়ী লাগছে। কণ্ঠে কি কোমলতা, আহা, যেন মধু ঝরছে। নিজেকে পরিষ্কার করে নিয়ে মঈন খেতে বসে, বাকিটা আলো করে দেয়।
এনশিরাহু কিছুক্ষণ বোকার মতো সেখানে দাঁড়িয়ে থেকে হেঁটে দোতলায় চলে যায়। ব্যবসার কিছু হাবিজাবি কাগজপত্র ঘাটাঘাটি করে ইরফান উঠে দাঁড়ায়। এসব তার কাছে হাবিজাবিই লাগছে। সবার মন রাখতে অফিস জয়েন করেছে, তবে মন থেকে তার বাউন্ডুল ভাবটা যায়নি। গাছাড়া ভাব কাজের বেলায়। কাকে বোঝাবে সে তার কষ্ট? সে এখনো বাচ্চা ছেলে। 26 বছর কি এসব করার সময়? এই সময়টা প্রেম করে জীবন নষ্ট শেষ করে দেওয়ার সময়। অবশ্য প্রেম ইরফানের হয়নি আজ অব্দি। কেন হয়নি ইরফান জানে না। একটাকে খুব ভালো লেগেছিল, সে তো পাত্তাই দিল না। দেখলেই কাঁপাকাঁপি কান্নাকাটি শুরু করে দিত, যেন ইরফান খলনায়ক। ওড়না টেনে ধরেছে তার। যত সব ন্যাকামি। এইসব ন্যাকা মেয়েরা একটু সুন্দরী হয়ে মনে করে ইরফান মির্জা ওদের রিজেকশন সইতে না পেরে দেবদাস হয়ে যাবে। ইরফান বাঁকা হাসি হাসে। খোঁজ নিয়ে জেনেছে রিপ্পির বিয়ে ঠিক হয়েছে এক পেটমোটা সরকারি চাকুরিজীবীর সাথে। বেশ হয়েছে, ওইসব ন্যাকা মেয়েদের অমন কাকুদের সাথেই সংসার হোক। যত সব। ইরফানের মুখভঙ্গি হঠাৎ গম্ভীর হয়ে যায়। মেয়েটা কত কিউট ছিল, কত নম্র ভদ্র। ইরফানের জীবনে এমন একটা মেয়ে আসলে পুতুলের মতো সাজিয়ে রাখত শোকেসে। দিনে 2-3 বার নামিয়ে চুমুটুমু খেয়ে আবার সাজিয়ে রাখত যত্নে। বুঝলো না গাধি। ইরফান হুট করে গালি দেয় রিপ্পিকে। হারামজাদির কপাল খারাপ, আসল হিরে চিনল না। এখন যা ওই পেট মোটা কাকুর ভুঁড়িতে তবলা বাজা গিয়ে। যত সব। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। গান ধরেছে ইরফান। মির্জা বাড়ির পকেটে অভদ্র ছেলেটির এক আর অন্যতম গুণ, তার গানের গলা চমৎকার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে নেড়ে চেড়ে ইরফান ঘর থেকে বেরোয়। তার তেষ্টা পেয়েছে, কফি খাবে সে। এনশিরাহের ঘরের সামনে এসে দাঁড়াতেই তার পা থেমে যায়। এনশিরাহুর ফোনটা সেই তখন থেকে বেজে যাচ্ছে। এখন আবার রিং হচ্ছে। ঘরের দরজা খোলা। এত পাগলের মতো কে ফোন দিচ্ছে? কৌতূহলী হয়ে ইরফান এনশিরাহুকে ডাকে। ঘরের ভেতরে কেউ নেই। বিছানার উপর ফোনটা বেজেই যাচ্ছে। ইরফান হাত বাড়িয়ে ফোনটা তুলতেই দেখে নাম্বারটা হাইড করা। এক পলক দেখার সাথে সাথে পেছনে এনশিরাহু ছো মেরে নিজের ফোনটা ইরফানের থেকে কেড়ে নিয়ে রাগী দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কর্কশ কণ্ঠে বলে, এভাবে আমার ফোন ধরেছিস কেন, অভদ্র? ইরফান সন্দেহের দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলে, তুই প্রেম করছিস? কি সব যা তা বলছিস? থতমত খেয়ে এনশিরাহু বলল। ইরফান খ্যাপা কণ্ঠে বলে, হাইড করা নাম্বারটা কার বল। যার থাকুক, তুই আমার ফোন ধরলি কোন সাহসে সেটা বল। ইরফান গা ছাড়া ভাব নিয়ে এনশিরাহুর বিছানায় বসে বলে, তুই প্রেম করছিস? করলেও বা তোর কি? আমার কি, বেশ তো কর। প্রেম করে একটা ছ্যাঁকা খা, তারপর আমি সারাদিন গাইব কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। এনশিরাহু কপাল কুঁচকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই বের হ। প্রেম করছিস? তোর কি? আমার কিছুই না। তবে বিশ্বাস হয় না, তোর সাথে কে প্রেম করবে? তোকে তো সবাই আমার ছোট ভাই ভাবে। আর তুই সালোয়ার কামিজ পরেছিস কেন? দেখতে এসেছে তোকে? এই যা তো। তেতে ওঠে এনশিরাহু। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে পুনরায় খ্যাপা কণ্ঠে বলে, এসব লুকোচুরি করে পার পাবি না। উল্টাপাল্টা কিছু করলে বড় বাবা আর দাদানের কানে নেব না। আমি কল্লা ধরে একটা আছাড় মারবো, মাথায় রাখিস। এই, আগে তুই নিজেকে শোধরা। যা এখান থেকে। মেজাজ খারাপ করিস না। এত বড় ভাই সাজতে হবে না। দাদান আছে আমাকে শাসন করার জন্য। ঠেলতে ঠেলতে ইরফানকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয় এনশিরাহু। ইনায়ার 5 বান্ধবী এসেছিল আরও একটি গুরুত্বপূর্ণ কাজে, আর সেটা হলো এবাড়ির বড়দের ইনায়ার ট্যুরে যাওয়ার ব্যাপারে রাজি করাতে। সন্ধ্যা নাগাদ সবাই মিলে অপেক্ষা করেছে স্বামী নিয়াসার আর ইসমাম মির্জার মুখোমুখি হবার। সবাই বদ্ধপরিকর হয়ে এসেছে আজ পারমিশন নিয়েই ছাড়বে। কিন্তু না, ইসমাম মির্জা আর না স্বামী নিয়াসার কেউ পারমিশন দিল না। সবাই মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে ফিরে গিয়েছে। ইনায়া সেই সন্ধ্যা থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছে। কারোর সাথে কথা বলছে না। পরে সন্ধ্যা নাগাদ চেম্বার থেকে ফিরেই মেয়ের উপর গজগজ করছে রাগে। এর মাঝে ঋতু গিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে ইনায়াকে খাবার টেবিলে এনে বসিয়েছে।
খাবার টেবিলে আজ ইনায়ার কোনো টু শব্দটি নেই। নীরব নিস্তব্ধ পরিবেশ, শুধু চামচের টুংটাং আওয়াজ। ইনশিরাহ, ইরফান আর ইহান কেউ নেই আজ ডিনার টেবিলে। আছে বাড়ির বড়রা, ইনায়া আর তার মন খারাপ। স্বামী নিয়ে আসার স্বভাবসুলভ খেতে খেতে ইনায়ার মুখের দিকে তাকিয়ে থেমে যায়। তারপর ইনায়াকে উদ্দেশ্য করে বলে। ইনায়া ভাতের প্লেটে হাত দিয়ে বসেই ছিল, না বড় বাবার দিকে তাকায় না সাড়া দেয়। মেয়ের বেয়াদবি দেখে পরীর গা রাগে কাঁপছে। শামিন পুনরায় বলতে থাকে, ছোট আম্মা, দেশের মধ্যে হলেও চিন্তা ভাবনা করে দেখতাম সবাই ছোট আম্মা, কিন্তু ও নেপাল একটু বেশি আশা করে ফেললেন না? কথাটা বলে শামিন থামতে পারল না। তার আগেই বিকট শব্দে ঝনঝন আওয়াজ হয়। সবাই হতভম্ব হয়ে খাওয়া রেখে মাথা তুলে তাকায়। ইনায়ার প্লেটটা মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ইনায়া জীবনে এই প্রথম এমন দুঃসাহস দেখিয়েছে। সবাই হতবাক হয়ে ওর দিকেই তাকিয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। শামিন শান্ত চোখে ইনায়াকে দেখছে। তখনই ইনায়া চেঁচিয়ে ওঠে, বেশি আশা করে ফেললাম? না বড় বাবা, আমাকে তো তোমরা কখনো আশা করতেই দাওনি। সবকিছু তার আগে আমার সামনে এনে হাজির করেছো। যেগুলোর কোনো প্রয়োজন নেই সেগুলোও, আর যা আমি চাই তার কোনো দাম নেই তোমাদের কাছে। বন্ধুরা হাসে আমার ওপর বড় বাবা। আমি ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি, আমি ফুটকি, আমি চালের গুদাম, এই শব্দগুলোই আমার জীবনে আছে। না আছে কোনো ট্যুর, না আছে কোনো স্বাধীনতা। কই গত বছর আপু তো একা একা বন্ধুদের সাথে মালদ্বীপ গেল, তখন তো কেউ তেমন আপত্তি তোলনি, যত আপত্তি আমার বেলায়। ইনায়া কেঁদে ফেলে। তার খুব অসহ্য লাগছে। কাঁদতে কাঁদতে বলে, বন্ধুদের সাথে ট্যুরে যাওয়া তো দূরে থাক, সামান্য বন্ধুদের বাড়িতে যেতে হলেও আমাকে কত জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। আমার কাজ কি শুধুই ভালো মার্কস এনেই তোমাদের হাতে দেয়া? এছাড়া কিছু চাওয়ার থাকতে পারে না? ইটস 2050 বড় বাবা। আমার নিজের জীবনের কি স্বাধীনতা তোমরা দিয়েছো? দেখেছো আমি সব চুপচাপ মেনে নেই, তাই সব সময় সব সিদ্ধান্ত গছিয়ে দিয়েছো আমার ওপর। তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ছি, আমার বন্ধু নির্বাচনের স্বাধীনতাটুকু আমাকে দাওনি বড় বাবা। সোশ্যাল স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করিয়ে দিয়েছো আমার। ইসমা মেয়ের দিকে তাকায়, শান্ত স্বরে বলে, বড়রা তো তোমার ভালোর জন্যই এত কনসার্ন দেখায় ইউনো। ইনায়া উঠে দাঁড়ায়। ইসমাম ততক্ষণে চেঁচিয়ে ওঠে, বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে ইনায়া, চুপচাপ খেতে বসো। ইনায়া পাপার কথা শুনলই না। হন্তদন্ত হয়ে হেঁটে দোতলায় চলে যায়। পরি ততক্ষণে ছুটে গিয়ে রান্নাঘর থেকে খুন্তি নিয়ে আসে। আলো আর ঋতু হতভম্ব হয়ে তাকে আটকে দিয়ে বলে, করছো কি? ছাড়ো তোমরা আমায়। কত বড় সাহস ওর! ও ওর বড় বাবার সামনে প্লেট ভাঙে? ওই সব ফালতু মেয়েদের সাথে মিশে মিশে নষ্ট হয়ে গিয়েছে। নিজেকে ছাড়িয়ে নিয়ে পরি দোতলায় উঠতে থাকে। ঋতু আর ইলহাম মির্জা উপরে উঠে পরীকে আটকাতে। ঘরে ঢুকে ইনায়া বিছানার উপর উপুর হয়ে শুয়ে পড়ে। এতক্ষণ উঁচু গলায় কথাগুলো বলে সে হাঁপিয়ে উঠেছে। এদিকে পরি ওকে শিক্ষা দিতে খুন্তি হাতে ইনায়ার ঘরের মধ্যে পা রাখতেই যাবে, তখনই ঋতু পেছন থেকে তার হাত টেনে ধরে বলে, একদম গায়ে হাত তুলবি না ওর, ও অনেক বড় হয়েছে পরি। ইনায়া ধরপড়িয়ে উঠে বসে। মাম্মা তাকে মারতে এসেছে। সে চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে আছে। পরি ঋতুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, ছাড়ো, লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ ওকে তোমরা। ওর কত বড় সাহস! ও ওর বড় বাবার সামনে প্লেট ভাঙে। ওকে আমি... ভুলেও তুই ওকে মারবি না, সর এখান থেকে। ভাবি যাও তো, আমার মেয়ে, আমাকে বুঝতে দাও। সঠিক সময়ে সঠিক শিক্ষা দিতে হয়। পরি যা বলছি। তুমি যাও, আমার মেয়ে, আমাকে বুঝতে দাও। ঋতু চমকে ওঠে, আহত গলায় বলে, তোর মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। ইলহাম এক টানে পরীকে দরজা থেকে সরিয়ে দিয়ে চোখ পাকিয়ে তাকায় তার দিকে। পরি কিছুটা অবাক হয়। ঋতু ভেজা চোখে পরীর দিকে তাকিয়ে আছে। ঋতু একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কান্না আটকে বলে, বাহ, এখন তোর মেয়ে হয়ে গেল। তোর মেয়ে? আর যখন তুই আর তোর বর যা চাকরি করতিস, ইনসিওর আর ইনায়াকে আমি পেলে পুষে বড় করেছি, এই কোলে পটি করেছি, পরিষ্কার করেছি।
এক হাতে ভাত খাইয়েছি আর এক হাতে ওদের সামলেছি। তখন তো ওরা তোদের মেয়ে ছিল না পরি, আমারও মেয়ে ছিল। আজ বড় হয়ে গেল বলে তোর মেয়ে, তুই বুঝবি। স্বামী নিষ্পাম আর আলো ঋতুর চেঁচামেচিতে উপরে ছুটে আসে। পরি বোকার মতো তার মেজ জায়ের দিকে তাকিয়ে, একটা সিন ক্রিয়েট হবে নির্ঘাত। ঋতু বলতে থাকে, তোর বড় যাও আজকাল তার মেয়েকে শাসন করছে খুব। আমি বাধা দিতে গেলেই বলছে ইনসিরাও নাকি তার মেয়ে। কই, আমি তো কখনো বলি না ইহান আর ইরফান আমার ছেলে, বলি না তো। কেঁদে ফেলে ঋতু। পরি এগিয়ে এসে মেজ জায়ের হাত ধরে বলে, ভাবি আমি ওভাবে বলিনি। ইলহাম ধমকে ওঠে পরিকে। তুই কিভাবে বলেছিস তা খুব বুঝতে পেরেছি। ছেলে মেয়ে ভাগ করছিস? তারপর ইসমামের দিকে তাকিয়ে ইলহাম বলে, এই তোর বউ ছেলে মেয়ে ভাগ করছে, তা তুই বসে আছিস কেন? চল বাড়িটায় ভাগাভাগি করি, চল। শামিন আর আলো একে অপরের দিকে তাকিয়ে আছে বোকার মতো। কি থেকে কি হয়ে গেল? ইসমাম পরির দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, এসব কেন বলেছো ভাবিকে? অন্যভাবে বলা যেত না? পরি অসহায়ের মতো ঋতুর দিকে তাকায়। সে মহা মুশকিলে পড়েছে। এখন কি করবে? ঋতু কান্না থামিয়ে একটা দম নিয়ে পরিকে ধাক্কা দিয়ে ইনায়ার ঘরে ঢুকিয়ে দিতে দিতে বলে, তোর মেয়ে না, শাসন কর যা। পরি ঋতুর হাত দুটো ধরে বলে, ও ভাবি আমি অমনভাবে বলিনি ভাবি। না বলবি না কেন? অবশ্যই বলবি। তুই ইনায়াকে জন্ম দিয়েছিস, তোর মেয়ে। আর তোর বড় যা ইনসিরাহাকে জন্ম দিয়েছে, ইনসিরাহ তার মেয়ে। আমার কি, বুক আঁকলে বড় করলেই বুঝি আমার হলো ওরা। আলো হেসে ফেলে। মেজ জায়ের মাথায় হাত বুলিয়ে বলে, ওরে কি রাগ। ঋতু বড় জায়ের দিকে তাকিয়ে বলে, রাগ না ভাবি, মির্জা বাড়ির অর্ধ শিক্ষিত মেজ বউয়ের রাগ আছে নাকি? রাগ তেজ এইসব তো থাকবে ওই বাড়ির বড় বউ আর ছোট বউয়ের, যারা শিক্ষিত চাকরিজীবী। আমার কেন রাগ থাকবে? ইরফান আর ইনশিরাহ চেঁচামেচির শব্দে যার যার ঘর থেকে বেরিয়ে আসে। ইরফানকে বেশ বিরক্ত দেখাচ্ছে। সবার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, সিরিয়ালের শুটিং চলছে নাকি এখানে? আমিও কাস্ট, আমার ডায়লগ কি? ইনশিরাহ পাশ থেকে বিরক্তি নিয়ে বলে, স্টপ ইট। শামিন এতক্ষণে সবার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, সবার বলা হয়েছে, এবার আমি কিছু বলি। সবাই চুপ হয়ে যায়। শামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, কান্না থামাও, তুমি এবার পরীকে কষ্ট দিচ্ছ। ঋতু ভাসুরের কথায় চুপ হয়ে যায়। তখনই কলিং বেল বেজে ওঠে। সবাইকে যার যার ঘরে যাওয়ার নির্দেশ দিয়ে শামিন আর আলো নিচে নেমে আসে। দরজা খুলে দেখতে পায় দরজার বাইরে ইনায়ার বান্ধবী রুসফি আর চুনির বাবা মা দাঁড়িয়ে। সাথে রুসফি আর চুনিও এসেছে। এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন গোয়েন্দা। গতরাতে পাশের বাসা থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেরেছেন? এক ভদ্রলোকের 5 ছেলে। বড় ছেলের নাম ডাঙ্গা, মেজো ছেলের নাম বাসি, সেজো ছেলের নাম পোছা, তারপরেরটা মুতে এবং জরুটার নাম পংচার। একদিন ওদের বাড়িতে এক অতিথি এলেন। দু ভদ্রলোক ডাকে বললেন, আপনি এসেছেন, বসেন বসেন, এই ভাঙা চেয়ারটা নিয়েই তো। অতিথি, না না আমি বসবো না। ভদ্রলোক, আচ্ছা না না বসুন তো, ভাত তো খাবেন তো, এই বাসি ভাত নিয়েই তো। অতিথি, না না জাস্ট খেয়ে এসেছি, খাবো না। ভদ্রলোক, কিছুই খাবেন না? তা হয় না, পোষা দই নিয়ে আয়। অতিথি, না না দই খেলে আমার গলা ঠান্ডা লেগে যায়, প্লিজ আমি খাবো না। তা হয় কি করে? কিছু না হোক অন্তত 1 গিলাস জল তো খান। ওই মোরে মুতে জল দে। অতিথি, আপনি থামুন মশাই। ভদ্রলোক, ইস আপনি কিছুই খেলেন না, ভালো লাগছে না আমার। অতিথি, আমি চললাম, পরে আসবো। ভদ্রলোক, আপনি হেঁটে এসেছেন, আপনাকে কিন্তু আমি হেঁটে যেতে দিব না। পাঞ্চার সাইকেল নিয়ে আয়। প্রণবী হাসছে তো হাসছেই। জামি সন্তুষ্টি নিয়ে প্রণবীর দিকে তাকায়। পাশ থেকে সাফওয়ান বিরক্ত হয়ে বলে, তুই আর তোর জোকস। ভাই মিশফা তোর সাথে ব্রেকআপ করে খুব ভালো করেছে। জামি লটকানো মুখ নিয়ে বলে,
তোকে কে শুনতে বললো? আমি তো প্রণমীকে শোনাচ্ছি, দেখো হাসছে। প্রণবী হাসি থামিয়ে জামিকে বলে, জামি ভাইয়া, কিন্তু গত সপ্তাহে তো জোকস দুটো শুনিয়েছিলেন আমাকে। জামি বলল, তাই নাকি? কি বলো? তাহলে এভাবে আসলে কেন? যেন এই প্রথম শুনলে এগুলো। প্রণবী বলে, না হাসলে আপনার খারাপ লাগতো, আপনার সদ্য ব্রেকআপ হয়েছে ভাইয়া বলল। সাফওয়ান হেসে ফেলে। জামি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সবাই মজা ওড়াচ্ছে, ওরা যত খুশি ওরাও। না না জামি ভাইয়া, আমি মজা উড়াইনি। ডাইনিং টেবিলের 6টা চেয়ার আজ দখল হয়ে গিয়েছে। প্রীতমের 3 বন্ধু জামি, সাফওয়ান, শুভ আজ প্রেরণার তরফ থেকে ডিনারের ইনভিটেশন পেয়েছে। প্রেরণা সবাইকে খাবার পরিবেশন করে দিতে দিতে জামিনকে বলে, জামি খাও তো, ওরা মজা উড়ালেই বা কি, থোড়ি ওসবে কিছু হয়। অমন মিশফার থেকে ভালো কেউ আসবে আমাদের জামির লাইফে। আপু, আপনি আমাকে খুব বোঝেন, আর কেউই বোঝে না। জানেন আমি প্রীতমকে কত হিংসা করি। ওরা আপনার মতো একটা বোন আছে বলে, আমার তো নেই। মম আর ড্যাড তো আমাকে আগেই আনলো দুনিয়াতে, তারপরে ফুল স্টপ দিয়ে দিল। পুরোটা সময় নিজেরা ঝগড়া করে কুল পায় না, পরিবার পরিকল্পনা করবে কখন? প্রেরণা শাড়ির আঁচল মুখে চেপে নিশ্চুপ হাসে। প্রীতম জামিকে পাশ থেকে খোঁচা মেরে বলে, মুখে একটু লাগাম টান না। জামি বলে, ব্রোকেন ফ্যামিলির ছেলে আমি আপু, বাবা মায়ের ডিভোর্স হয়নি, তবুও ব্রোকেন ফ্যামিলি বলাই চলে। রোজ রোজ মম ড্যাডের মধ্যে এরকম ঝামেলা দেখতে দেখতে ডিপ্রেসড হয়ে ডিপ্রেশন কমাতে খাওয়া শুরু করলাম। আজ এই হাল, গার্লফ্রেন্ড ওঠে না, ড্যাডের প্রচুর টাকা ছাড়া আমার লাইফে কিচ্ছু নেই। জোকারি করে সবাইকে বিনোদন দিই। আচ্ছা, আমি কি খুব বেশি কথা বলি আপু? মোটেই না। আপনি আমার বড় বোন হলে লাইফে আর কিচ্ছু চাইতাম না। প্রেরণা বলে, জামি আমি তোমার বড় আপু, ঠিক আছে? এই কথাটা 3 বার বলেন। প্রেরণা অবাক হয়ে হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমারও বড় আপু, তোমারও বড় আপু, তোমারও বড় আপু। ঠিক আছে, আপনি যখন আমার বড় আপু, তাহলে এবার আমার কথা রাখতেই হবে। প্রীতমের ট্যুরের সকল খরচ আমি দিব। প্রেরণা ম্ল্যান হেসে জামির প্লেটে কাবাব তুলে দিয়ে বলে, এটা হয় না জামি, তুমি কেন দেবে? আমার ভাই জীবনে এই প্রথম একটু শখ করেছে, ও নিজে ইনকাম করছে, ও কেন নেবে? তার মানে আপনি পারমিশন দিয়ে দিলেন ওকে ট্যুরে যাওয়ার জন্য? প্রেরণা হেসে বলে, আর 1 বছর ব্যাচেলর আছো, যাও ঘুরে এসো বন্ধুরা মিলে। সামনের বছর না হয় সস্ত্রীক যাবে। প্রীতম, জামি, শুভ, সাফওয়ান একে অপরের দিকে উচ্ছ্বসিত হয়ে তাকায়। জামি তড়াক করে লাফিয়ে উঠে একটা চেয়ার টেনে প্রেরণাকে বলে, বসুন আপু। প্রেরণা বসতে বসতে বলল, কেন? শুভ প্রেরণাকে খাবার সার্ভ করে দেয়। সাফওয়ান বলে, আপনি কত ভালো আপু, ইউ ডিজার্ভ এ কুইন ট্রিটমেন্ট। প্রেরণা হাসছে, বলে, তোমরা সবাই পাগল। জামি বলে, তাহলে এই খুশিতে আরেকটা জোকস হয়ে যাক। শোনো সবাই, হয়েছে কি, 2 পাগলের মধ্যে ঝগড়া শুরু হয়েছে আকাশের সূর্য নিয়ে। এক পাগল বলল ওইটা আগুনের গোলা, আরেক পাগল বলল না ওইটা চাঁদ। তাদের ঝগড়া শেষ পর্যন্ত মারামারিতে গিয়ে ঠেকলো। এমন সময় সেখানে এক পথচারী এসে হাজির হলো। 2 পাগলই পথচারীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলুন তো, ওইটা কি আগুনের গোলা না আকাশের চাঁদ? পথচারী কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি তো এ পাড়ায় থাকি না, তাই ঠিক বলতে পারবো না। বসার ঘরের সোফা দখল করে আছে জুনি এবং রুসফির বাবা মা। জুনির বাবা ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ এবং রুসফির বাবা ডক্টর আহসান। তারা এসেছে মির্জা বাড়ির লোকদের রাজি করাতে। মুখোমুখি সোফায় বসে আছে স্বামী নিয়াসান মির্জা এবং ইসমাম মির্জা। আলো আর পরি মেহমানদের জন্য কিছু নাস্তা তৈরি করতে গিয়েছে। ওনারা এই প্রথম এসেছে বাড়িতে। তো ভাই, টেনশনের কিছুই নেই বুঝলেন, জুনির মাও সাথে যাবে। বছর খানেক হলো বাপের দেশে ঘুরতে যায় না, ও বাচ্চাদের গাইড করবে, আপনাদের টেনশনের প্রয়োজন নেই। আর এখনই তো এক্সপ্লোর করার সময়, ওরা এখন ঘুরবে না তো কখন ঘুরবে? শামিন আর ইসমাম একে অপরের দিকে তাকায়, তারপর
তারপর দূরে শুকনো মুখে মাথা নিচু করে বসে থাকা ইনায়ার দিকে তাকায়। মির্জা বাড়ির সবাইকে দোনোমনো করতে দেখে জুনির বাবা জুনায়েদ বলে, আপনারা না চাইলে তো আর জোর করতে পারবো না, তবে ইনায়া মামনির 5 বান্ধবীর খুব খারাপ কাটবে এই ট্যুরটা। আলোয়ার পরি চা নিয়ে এসে সবাইকে দেয়। শামিন আর ইসমাম শুনতে থাকে জুনায়েদ আর তার স্ত্রীর গল্প। জুনায়েদের স্ত্রী মৈথি একজন নেপালি, তাদের ভালোবাসার বিয়ে। চা খেতে খেতে সবার সাথে আরো বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারা চলে যায়। চলে যাওয়ার আগে ইসমামকে আরো একবার অনুরোধ করে যায় জুনি আর রুসফির বাবা। মেহমান বাড়ি থেকে বেরোতেই সবাই, বাড়ির সব বড়রা ইনায়ার দিকে তাকায়। ইনায়া মাথা না তুলেই প্রত্যেককে শুকনো গলায় বলে, আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর মাম্মা এবং মেজমা, আই এম রিকোয়েস্টিং ইউ অল, এভাবে বিশ্রী ঝগড়া করো না আমার কোনো ইস্যু নিয়ে। আমি যেতে চাই না কোথাও। কথাগুলো শেষ করে ইনায়া ওপরে চলে যায় ধীর পায়ে হেঁটে। বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এসপি মঈন ফরাজি নির্বিকার চিত্তে তার সামনে সমুচা চিবোতে থাকা মতিউর রহমানকে দেখছে। মতিউর রহমান স্বভাব সুলভ এক একটা হালকা কৌতুক মেরে সবাইকে হাসানোর চেষ্টা করছে। পোস্টিং এর পরে কিছু ফর্মালিটিসের পেপার সংগ্রহের জন্য মঈন ফরাজিকে এখানে আসতে হয়। আইজিপি মতিউর রহমান মঈনকে তার সামনে রাখা সমুচার প্রিজ দেখিয়ে বলে, টেক ইয়াং ম্যান। মঈন ফরাজি সৌজন্য হাসি হেসে বলে, নো স্যার, থ্যাংক ইউ। আরে খাও ইয়াং ম্যান। তোমরা আজকালকার ছেলেরা এত স্বাস্থ্য সচেতন, কিন্তু লাভ কি? ওই করে শুধু হাতের মাসল ফুলিয়েছ। আমার এই বয়সের শক্তির ধারে কাছেও নেই তোমরা। এই মোটা পেট নিয়ে অনায়াসেই ধরাশায়ী করে ফেলতে পারি। মঈন সিনিয়রদের কথাই স্মিত হাসে। মতিউর রহমান হা হা করে হাসছে। স্বভাবে তিনি যেমন ঘুষখোর, তেমন হাসি খুশি একজন মানুষ। হাসতে হাসতেই হঠাৎ সিরিয়াস হয়ে বলে, শুনলাম কদিনেই ডিপার্টমেন্ট কাঁপিয়ে ফেলেছ, গোপন সূত্রে খবর পেলাম। মঈন ফরাজি মুচকি হেসে বলে, আমি শুধু আমার ডিউটি করেছি। ডিউটি টাইমের বেশিও থাকছো অফিসে শুনেছি। মঈন গম্ভীর কণ্ঠে বলে, ডিউটি টাইম বলে কথা নেই, কনস্টেবল কিংবা পুলিশ সুপার বলেও কোনো কথা নেই। পুলিশ আইন ও সংবিধান অনুযায়ী ইমার্জেন্সি সার্ভিস হিসেবে যখন যার প্রয়োজন তার ডিউটিতে থাকা বাধ্যতামূলক। এখানে মানবিকতা কিংবা অমানবিকতা বলেও কোনো শব্দ নেই। পুলিশের আইন অনুযায়ী পুলিশ সদস্যরা 24 ঘন্টা অন ডিউটিতে থাকবেন। আইনেই পুলিশ বাহিনীকে ইমার্জেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা করা আছে। পেট মোটা আইজিপি মতিউর রহমান আবারও তার স্বভাব সুলভ সেই কুৎসিত হাসি হেসে বলে, অল্প বয়স, বিয়ে করনি, পরিবার নেই, তাই এমন কথা বলছো ইয়াং ম্যান। একবার নিজের জীবনের সাথে কাউকে জড়িয়ে দেখো। এসব ডিউটি কর্তব্য তখন খুব তেতো লাগবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। মঈন হেসে বলে, দেখা যাক। তা বিয়ে করছো না কেন? এখনো চিন্তা ভাবনা নেই, দেখি সামনে। আল্লাহ যখন চাইবেন, এসব তো তার হাতে। হ্যাঁ, ভেবে চিন্তেই বাস বিচার করেই করো ইয়াং ম্যান। সুদর্শন সুপুরুষ তুমি। আমার ভাইরা ভাই সচিব, জানো তো, তার একটা মেয়ে আছে, ডাক্তারি পড়ছে। চাইলে কথা বলতে পারি, জানিও। মঈন হ্যাঁ বা নাতে উত্তর না দিয়ে শুধু হাসে। প্রিজে থাকা অবশিষ্ট সমুচা চিবুতে চিবুতে মতিউর রহমান বলে, শোনো, একটা উপকারী পরামর্শ দেই তোমাকে। যে এরিয়ায় তোমার পোস্টিং হয়েছে ওটা খুব একটা সুবিধার না। একটু বুঝে শুনে চলবে, কেমন? তোমাকে দেখলেই মনে হয় তুমি আমার মতো ঘুষ টুস খেতে পারবা না। তবুও দেশের অবস্থা তো জানো, একটু তালে মিলে চলবে, বুঝলে? ওই পুকুরে রুই কাতলা না, ওই পুকুরে আছে ইল। সাহসী হয়ে ধরতে গেলেই বিপদ। মঈন ফিচেল হেসে বলে, আপনার কথা মাথায় রাখবো স্যার, আজ উঠে। হ্যাঁ, যাও। আর যেটা বললাম, বিয়ে করতে চাইলে বলবা, সচিবের মেয়ে এনে দেব। একজন সুযোগ্য পুলিশ কর্মকর্তা তুমি। ভাগ্য সুপ্রসন্ন হলে আমার এই চেয়ারে বসবে দ্রুত, না হলে একটু দেরি লাগবে, তবে বসবে তো। যার তার ঘর থেকে মেয়ে আনবে না। আমি কিন্তু ওই স্তর থেকে উঠে এসেছি স্যার। মঈন কথাটা বলে সৌজন্য হেসে আইজিপি মতিউর রহমানের সাথে করমর্দন করে তার হেডকোয়ার্টার থেকে বেরিয়ে পড়ে। হেডকোয়ার্টারের গেটের বাইরে দুজন কনস্টেবল পুলিশ জিপ নিয়ে দাঁড়িয়ে ছিল। জিপ ছুটে চলে হাইওয়ে ধরে। কনস্টেবল দুজন আর চোখে তাদের নতুন এসপি স্যারকে দেখছে।
জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলে তাকিয়ে আছে 31 বছরের মেধাবী আত্মপ্রত্যয়ী চাঁদরেল অফিসার মঈন ফরাজি। কানে বাজছে আইজিপি স্যারের বলা কথাটা। পরিবার নেই তাই এমন কথা বলছো ইয়াংম্যান? পরিবার, এই পরিবার কেমন হয় মঈন ফরাজি জানে না। এই পরিবার কখনো মঈন ফরাজির জীবনে ছিল না, একদিন হবে সম্ভবত, হলে কেমন হবে? আচ্ছা পরিবার কেমন হয়? একজন সঙ্গী, দুটো বাচ্চা, এলোমেলো ঘর, গুছিয়ে দেওয়ার জন্যে নরম দুটো হাত। মঈনের কখনো পরিবার হলে কেমন হবে? মঈন ভাবতে ভাবতে হাসে। হয়তোবা খুব ভালো হবে। তার জীবনে না পাওয়া সবকিছু জমিয়ে সে হয়তোবা চমৎকার একটা পরিবার তৈরি করতে পারবে। একজন সঙ্গী, 2-3টে বাচ্চা, ভালোবাসা আর অনেক অনেক আদর, এমন বুঝি পরিবারের সংজ্ঞা? মঈন ফরাজি ঠিক জানে না, বিকজ মঈন ফরাজি নেভার হ্যাড এ ফ্যামিলি। তবে অবশ্যই হবে। এই চাঁদরেল তেজি গম্ভীর মঈনকে দেখে কেউ ভাবতে পারবে না, তবে এই চাঁদরেল অফিসারেরও ইচ্ছে সে চমৎকার পরিবার গড়বে। চমৎকার। গাড়িতে যেতে যেতে হাইওয়ের পাশে বড় শপিং মলটা চোখে পড়ে মঈনের। কোনো এক কালে এই মলটাতে সে একটা দোকানে কাজ করত। তখন উচ্চ মাধ্যমিকে পড়ে সে। এই শহরের বিভিন্ন স্থান তার স্মৃতিকে খুঁচিয়ে দেয়। কত শত স্মৃতি, পরিশ্রম আর পরিশ্রমের স্মৃতি। কোয়ার্টারের সামনে জিপ পৌঁছতেই জিপের ড্রাইভার বলে। মঈন ফরাজির ঘোর কাটে। ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, না, থানা রোডের এতিমখানা চলো, কিছুক্ষণ সময় কাটাবো ওদের সাথে। পঙ্কজ সরণ লেন থেকে স্টেডিয়াম এরিয়া। এই জায়গাটা মঈনের পরিচিত। স্টেডিয়ামের পাশের ভাটিয়ারা পূর্বাবাসন কেন্দ্রের একটি ঘিঞ্চি বাড়িতে এক দরিদ্র মুয়াজ্জিনের ঔরসে জন্ম নিয়েছিল এই থানার নতুন চাঁদরেল স্যার মঈন ফরাজি। 2020-এর করোনা মহামারী সেই সদ্য জন্ম নেওয়া শিশুটির মা বাবাকে, শিশুটির বয়স তখন 2.5 মাস। স্থান হলো তার বৃদ্ধ নানা আর নানির কাছে। নানা নানি শিশুটিকে আশ্রয় দিতে পেরেছিলেন বছর 2 বার্ধক্যজনিত রোগে দুজনে গত হলে সেই শীর্ণকায় রুগ্ন শিশুটির ঠাঁই মেলে থানা রোডের এতিমখানায়। সকাল 6:08। মঈনের বেলা অবধি ঘুমানোর অভ্যেস নেই। সে বরাবর টাইম টু টাইম প্রকৃতির লোক। তবুও পোস্টিংয়ের এই কদিনে বেশ বেলা করে ডিউটি টাইমের আগে আগে ওঠা হয়েছে। আজ উঠল ঠিক সময়ে। নেভি ব্লু আর হোয়াইট মিশেলে জর্গাস এবং নির্মেদ দেহের সাথে লেপ্টে থাকা কালো টি শার্ট। 10,000 স্টেপ কমপ্লিট হয়েছে মাত্র। মঈন নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছে কিছুটা ঝুঁকে হাঁটুতে 2 হাত রেখে হাঁপাচ্ছে। চওড়া কপালে নীলচে রগ দৃশ্যমান, শ্যামলা মুখটা লাল হয়ে উঠেছে। আজ 10,000 স্টেপেই হাঁপিয়ে উঠেছে। শরীরে আর শক্তি অবশিষ্ট নেই। এখন কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেই কোয়ার্টারে ফিরে যাবে বলে ঠিক করলো সে। নার্সারি পার্কের লম্বা বেঞ্চটা থেকে তার জ্যাকেটটা তুলে হাতে নিয়ে এদিক ওদিক তাকায়। জায়গাটা এতক্ষণ শুনশান নিস্তব্ধ ছিল, এখন লোকজন আসতেই শুরু করেছে। বেশিরভাগ ষাটোর্ধ্ব ছুটি, পায়ে পা মিলিয়ে ছুটছে। উদ্দেশ্য শরীর ঠিক রাখতে হবে তো। বয়সকালে হেলাই হেলাই যে ভুল করেছে, এখন নিয়মিত শরীর চর্চা করে সব পুষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আশেপাশে অযথা তাকিয়ে থেকে মঈন ফরাজি দেখতে পেল সবাই ছুটিতে ছুটিতে এসেছে জগিং করতে। থানার চাঁদরেল অফিসার মঈন ফরাজির নিজের ওপর হাসি পেল। এখানে আর তার থাকা উচিত হবে না। এটা সম্ভবত লাভবার্ডদের জগিং এরিয়া। এখানে চাঁদরেল ব্যাচেলার অফিসার মঈন ফরাজির কাজ কি? সে জ্যাকেটটা গায়ে পরে নিয়ে লম্বা লম্বা পায়ে মেইন রোডে ওঠে। কোয়ার্টার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করছে সে। আশেপাশে 2-3টে ডিপার্টমেন্টাল স্টোর, কিন্তু সেগুলো এখনো খোলা হয়নি। তবে অদূরেই 2টো টেন্ট টঙের দোকান। মঈনকে দেখে টঙের দোকানি ভীত চোখে তাকায়। গায়ের জ্যাকেট পুলিশ লেখা। মঈন বৃদ্ধ লোকটির আতঙ্কিত মুখ দেখে বিব্রত হয়। একটা অস্পষ্ট হাসি দেয় অভয় দেওয়ার প্রচেষ্টায়। গম্ভীর কণ্ঠে খুবই নম্র স্বরে বলে, একটা পানির বোতল দিন চাচা। আর কিছু? মঈন মাথা নেড়ে বোতলটা নিয়ে তার টঙের দোকানের বেঞ্চিতে বসে। বৃদ্ধর পেছন থেকে তার স্ত্রী মুখ শাড়ির আঁচলে ঢেকে বারবার মঈনকে দেখছে। পুরো বোতল খালি করে মঈন বৃদ্ধকে টাকা এবং একটা স্নিগ্ধ হাসি ফিরিয়ে দিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। কোয়ার্টারের রাস্তা না নিয়ে উল্টো পথে হাঁটতে থাকে সে। হাতে আরো অনেক সময় বাকি।
কোয়ার্টারে এত তাড়াতাড়ি ফিরে কি আর করবে? পরিবার থাকলে একটা তাড়া থাকতো, ব্রেকফাস্ট টেবিলে সবাইকে নিয়ে খেতে বসতে হতো। ওসব তো নেই তার। তার চেয়ে আরও 1002 স্টেপ কমপ্লিট করা যাক। 4 লেনের আধুনিক রাস্তায় একপাশে একটা গোলাপি স্কুটি পার্ক করে রাখা। মঈন দেখল সেটিকে। এই মেয়েরাও তাদের সবকিছু গোলাপি চায়। খুবই হাস্যকর লাগে এই ব্যাপারটা মঈনের কাছে। মেইন রোড থেকে ঢাল বেয়ে নেমে বদ্ধভূমি পেরোলেই কালী মন্দির রোডের রাস্তা। এখানে মঈন 2 দিন আগে এসেছিল একটা কেসের জন্য। জায়গাটা আপাতত রেস্ট্রিক্টেড, ডু নট এন্টার ফিতা দিয়ে ঘেরা। সাধারণ মানুষ ঢুকতে পারবে না এখানে। হেঁটে কিছুটা যেতেই মঈনের পায়ের গতি স্থির হয়। সরাসরি তাকিয়ে আছে সামনের দিকে। ভ্রু কুচকে গেলেও পরপর কপালের রেখা বিলীন হয় তার। সে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে থাকে নির্নিমেষ। ইনশি রাহত জংলা ডোবা থেকে কুকুরের বাচ্চা দুটোকে তুলতে গিয়ে নিজেই কাদা পানিতে মাখামাখি হয়ে গিয়েছে, কিন্তু তবুও হাল ছাড়েনি। মানুষগুলোর ওপর ঘৃণা হয় ইনশি রাহর, যারা এই অবলা প্রাণীগুলোকে বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। ওই মানুষগুলো কেন বোঝে না এরাও প্রাণী? এরা আশরাফুল মাকলুকাত নয় বলে কি এদের জীবন তুচ্ছ? দুটো কুকুর ছানাকে রেস্কিউ করে ছেড়ে দেয় ইনশি রাহ। হাতের প্যাকেটে একটা রুটি অবশিষ্ট। দুটো কুকুর এই একটা ক্ষুদ্রাকার রুটিতে হবে না। রুটি আজ যা কিনেছিল তা নার্সারি পার্কের কুকুরগুলোকে দিয়ে এসেছে। 2 মিনিট কিছু একটা ভেবে ইনশি রাহ হাতের ছোট রুটিটা দুভাগ করতে থাকে। সমান ভাগ হয়নি। ইনশি রাহ চমকে উঠে ডানে তাকায়। মঈন শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। ইনশি রাহ অবাক চোখে দেখছে তাকে। মঈন চিরায়ত গম্ভীর কণ্ঠে ইনশি রাহর চোখের দিকে তাকিয়ে বলে, তোমার ডান হাতের টুকরোটা বড়। ইনশি রাহ ফ্যালফ্যাল করে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে টুকরো দুটো কুকুরছানা দুটোর দিকে ছুঁড়ে মারার আগে বলে, হোয়াট এভার। এটা রেস্ট্রিক্টেড এরিয়া। রাশভারী কণ্ঠে পুনরায় বলল মঈন। ইনশি রাহ চোখ বড় বড় করে মঈনের দিকে তাকায়। সে তো জানে ঢুকতে চায়নি এখানে, তবুও কুকুর ছানা দুটোকে বাঁচানোর চক্করে ঢুকে পড়েছে। এখন কি হবে? পুলিশের এই কর্মকর্তা নিশ্চয়ই সেদিনের মতো অনেক অনেক জ্ঞান দেবে ইনশি রাহকে। মঈন ইনশি রাহর দিকে তাকিয়ে পাকা হাসি হেসে কণ্ঠে গাম্ভীর্য নিয়েই বলে, এখানে 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। ফিতে দিয়ে পুরো এরিয়া আটকে দেওয়া। 2 ধরনের লোক ব্যতীত কোনো বুদ্ধিমান লোক ঢুকবে না এখানে। 1 যে আহাম্মক আর 2 যে আহাম্মক। ইনশি রাহ ঘুরে দাঁড়ায় মঈনের দিকে। কথা খুঁজে পাচ্ছে না কোনো। মঈনের ঠোঁটে বক্র হাসির রেখা। হট করে বলে উঠল, অবশ্য আরেক ধরনের লোক ঢুকতে পারে, যারা ক্রিমিনাল। এখানে তাদের অপকর্মে কোনো এভিডেন্স পড়ে আছে কিনা এটা দেখতে। ইনশি রাহ বেশ কিছুকাল চুপ করে থেকে বলে, এখানে রোজ আসতাম মর্নিং ওয়াকে। আমি দেখেছি ফিতে দেওয়া। ঢুকতে চাইনি। দূর থেকে বস্তাবন্দি কুকুর ছানা দুটোকে দেখে না ঢুকে থাকতে পারিনি। দুঃখিত। দুঃখিত ফর হোয়াট? এই যে এখানে ঢোকার জন্য। মঈন টান হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, এক্সাইটমেন্টে গাড়ির স্পিড বাড়িয়ে বেপরোয়া গাড়ি চালানো অথবা ডু নট এন্টার জোনে ঢুকে পড়া, দুটোই ভীষণ বিপজ্জনক হতে পারে। তুমি জানো এখন তোমাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় সন্দেহভাজন হিসেবে। ইনশি রাহ মঈনের থেকে দৃষ্টি নামিয়ে সোজা হাঁটতে শুরু করে। একবারের জন্যেও পিছু ফিরে তাকায় না। অদূরেই উঁচু ফ্লোর লেনের রাস্তায় তার স্কুটির দিকে অগ্রসর হয়। মঈন স্থির হয়ে একই স্থানে দাঁড়ানো। কুকুর ছানা দুটো তখন সেখানে খেলায় মেতেছে। তাদের দিকে এক পলক তাকিয়ে মঈন এক পেশে হাসি হেসে বলে, ভালো মানুষ বাপের বকে যাওয়া মেয়ের সেভিয়ার অবতার। দিস ইজ ইন্টারেস্টিং টু। নেপাল ট্যুর নিয়ে এমনিতেই ইনায়ার উত্তেজনার শেষ ছিল না। এই শতাব্দীর সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে মির্জা বাড়িতে। ইনায়াকে ট্যুরে যেতে দিতে রাজি হয়েছে সবাই। গতকাল থেকে ইনায়া আনন্দে নাচছে। ওর নাচানাচি দেখে সবাই হাসছে। আজ বিকেলে ইনায়া ইনশি রাহর সাথে বাণিজ্য মেলায় এসেছে। 2 মাস ব্যাপী মেলার 18 দিন হয়ে গিয়েছে। ইনায়াকে একা একা আসতে দিত না কেউ। ইনশি রাহ ছিল বলে রক্ষে। অবশ্য 2 দাদানের কেউ জানে না। বাড়ির মহিলা সংঘের থেকে পারমিশন নিয়ে এসেছে। আসার পরে তাদের সাথে জুটেছে ইনশি রাহর 2জন বান্ধবী। ইনশি রাহর পিছু পিছু শাইম ভুইয়া এসেছে মেলাতে। 2-3 বার চোখাচোখি হয়েছে দুজনের। ইনশি রাহ মেসেজে
সাপ বারণ করেছে মেলা প্রাঙ্গণে ড্যাং ড্যাং করে ইনশিরাহর সামনে চলে আসতে। এখানে ইহান মির্জা আর ইরফান মির্জার খবরই আছে তা ইনশিরাহ জানে। কিছু উল্টো পাল্টা টের পেলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে নির্ঘাত। ইহান আজ ব্যস্ত ছিল সাংগঠনিক কাজ নিয়ে। দুপুরের লাঞ্চ এখনো করা হয়নি। ঘণ্টাখানেকের জন্য দলীয় অফিসেই ঢুকেছিল রেস্ট নিতে, কিন্তু ইহানের রেস্ট নেওয়া আর হলো না। দলের ছেলে সিফাত ফোন করে বলল ইনায়া আর ইনশিরাহকে বাণিজ্য মেলায় দেখা গিয়েছে। বাণিজ্য মেলায় যাওয়া নিয়ে ইহানের আপত্তি নেই, তবে এবারের বাণিজ্য মেলার পৃষ্ঠপোষক সরকারি দল, লাবিবের দলের আনাগোনা মেলাতে ইনশিরাহ আর ইনায়া যদি কোনোভাবে হেনস্থার শিকার হয়, ইহান 1 মিনিটও বসল না। আজ রাগ হলো বোনদের ওপর, তার থেকে পারমিশন না নেওয়ার কারণে। বাড়িতে ফোন করে আলো আর ঋতুকে কথা শোনালো, তারপর ছুটল বোনদের নিয়ে আসতে। স্টল ঘুরে ঘুরে দেখছিল ইনশিরাহ আর ইনায়া। নিজেদের মনে দু বোন আজ অনেকটা দিন পরে এত উপভোগ করলো। যেটা ভালো লাগলো কিনলো, যেটা খেতে ইচ্ছে হলো খেলো, ডায়েটের ধার ধারলো না। সবশেষে একটা আইসক্রিম পার্লারের সামনে এসে দাঁড়ালো দুজন। আনন্দ নিয়ে যখন আইসক্রিম খাচ্ছিল তখন ওরা কেউ দেখলো না কিছু প্রতিহিংসা পরায়ণ দৃষ্টি ওদের ঘুরে ফিরে দেখছিল। ইহান তাজওয়ার মির্জার বোন দুটোকে চিনতে অসুবিধে হয়নি কারো। হাত নিষ্পিস করছে ওদের হেনস্থা করতে, মুখ নিষ্পিস করছে ওদের টিস করতে। হাত দিয়ে ছোঁয়ার মতো সাহস নেই, তবে মুখ তো চালানোই যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা জানোয়ারগুলোর মধ্য থেকে দুজন ওদের দিকে এগিয়ে আসে। পাশ কাটিয়ে যাওয়ার সময় কুৎসিত করে একজন আর একজনকে বলল, আরে এটা ছেলে না মেয়ে? ইনশিরাহ আর ইনায়া চমকালো, একে অপরের দিকে তাকিয়ে রইল। মুহূর্ত কাটতেই ইনশিরাহ ঘুরে দাঁড়িয়ে মন্তব্য কারিকে দেখতে চাইল। ভিড়ের মধ্যে বোঝার উপায় নেই কথাটা কে বলেছে। ইনশিরাহ শুধু খুঁজে চলেছে, একবার হাতে পেলে ধোলাই দিয়ে যাবে। ইনশিরাহ চমকে ওঠে। ইহান গিয়ে ওদের পিছনে দাঁড়িয়েছে। ইনায়া ভীত চোখে দাদানকে দেখছে। এ আবার কোত্থেকে এলো? ইহান দুজনকে দেখে বলল, কি হয়েছে? এনি প্রবলেম? দাদান, একজন লোক টেস্ট করলো, আমি মুখটা দেখতে পারলাম না লোকটার। ইনশিরাহ কথা শুনে ইহানের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, কি বলেছে? ইনশিরাহ চোখ নামিয়ে নিল। দাদানকে খুলে বলতে পারল না। ইহান একটা গভীর নিঃশ্বাস ফেলে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে এগিয়ে গেল সামনে। ইনশিরাহ আর ইনায়া থ হয়ে দাঁড়িয়ে রইল। 2 মিনিট পরে কফি কালারের শার্ট পরিহিত সরকারি দলের ছাত্র সংগঠনের ক্রীড়া সম্পাদকের ছোট ভাই নয়নের কলার ধরে এক প্রকার ঝুলিয়ে নিয়ে মাঠের মাঝখানে ফেলল ইহান। ততক্ষণে বিরাট জটলা লেগে গিয়েছে। ইনশিরাহ আর ইনায়া এক পাশে দাঁড়িয়ে আছে শুধু। ইহান ছেলেটার কলার ধরে মেরেই চলেছে। ইস্পাতের মতন কঠিন হাতের ঘুষি পড়ছে মুখে। ওদের দলের দুজন লোক ছাড়াতে এলে ইহানের অগ্নিদৃষ্টি দেখে পিছিয়ে গেল তারা। মেলা প্রাঙ্গণের গেট দিয়ে যখন ইহান ঢুকছিল তখনই ইহান দেখেছে ছেলে দুটো লোলুপ দৃষ্টিতে ইনশিরাহর দিকে এগিয়ে যাচ্ছে। বাকিটা আর বুঝে নিতে অসুবিধে হয়নি ইহানের। ছেলেটার কলার ধরে ইনায়া আর ইনশিরাহর সামনে এনে বলল, ভুল করছেন ইয়ান মির্জা, ওকে ছাড়ুন। কণ্ঠস্বর পরিচিত। ইহান ছেলেটির কলার ধরে রেখেই ঘুরে তাকায়। বিরোধী দলের সভাপতি লাবিব দাঁড়িয়ে। ইহান দাঁতে দাঁত চেপে লাবিবের সামনে ছেলেটাকে আর একটা ঘুষি মেরে ইনশিরাহর সামনে নিয়ে বলে, সরি বল সরি। প্রণবীকে এক পাশে দাঁড় করিয়ে মিস জেনি ডিজাইনার কুশন কভারগুলো দেখছিল। আজ অনেক দিন পরে প্রণবীকে নিয়ে শপিংয়ে বেরিয়েছে সে। কতক্ষণই বা বাড়িতে বসে থাকতে ভালো লাগবে মেয়েটার? কিছু নাই দেখতে পাক, মিস জেনি তো আছে, সব কিছু বলে যাচ্ছে সে। প্রণবী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আপু আসবে না? আপু তো বলল। হ্যাঁ আসবেই তো মামুনি, ও রেস্তোরাঁ থেকে আসতে আধা ঘন্টা লেট হবে। তুমি বলো আর কি নিতে চাচ্ছ? ভাইয়ার জন্য একটা নিউ শার্ট। ঠিক আছে, এখানে শপিং শেষ, চলো আমরা 2nd ফ্লোরে যাই, জেন্টস পয়েন্টে। একটা শার্ট কিনে প্যাক করে দিতে বলে মিস জেনি প্রণবীর দিকে ফিরে বলল, প্রণবী
মাই বেবি, তুমি কিছুক্ষণ এখানে চুপ করে বসে থাকো। আমি 2 মিনিটেই ওই ওয়াশরুমে যাব আর আসবো। অসুবিধা হলে সাথে সাথে বাটন টিপে আমাকে কল করে দেবে, ওকে? প্রণবী হেসে বলল, ওকে, বসতে হবে না, আমি দাঁড়িয়ে আছি, আপনি যান। এক পাশে প্রণবীকে দাঁড় করিয়ে রেখে মিস জেনি ওয়াশরুমে ঢুকে গেল। প্রণবী দাঁড়িয়ে রইল চুপচাপ, ভদ্র মেয়ের মতো। ইরফান নিজের পছন্দের ব্র্যান্ডের শোরুমে ঢুকে হুডির কালেকশন দেখছিল। একটাও পছন্দ হচ্ছিল না। বেকার বেকার কিছু উল্টে পাল্টে দেখে রেখে দেয়। তার গায়েও একটা হুডি আর একটা 3/4 প্যান্ট, পায়ে হোয়াইট কেটস। স্পোর্টস ক্লাব থেকে টেনিস খেলে সোজা এখানে এসেছে সে। আজ ইরফানের সাঙ্গপাঙ্গুরা কেউ আসেনি সাথে, নিক্সন এসেছে শুধু। সে দূরেই নিজের জন্য শার্ট দেখছিল। হঠাৎ ইরফানের ফোনের রিংটন বেজে ওঠে। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে রাফি বলে, দোস্ত তুই কই? আছি মলে। কি হয়েছে? বাণিজ্য মেলায় আয়, এখানে ক্যাচাল লাগছে। ক্যাচাল মানে? ইনশিরা আর ইনায়ারে বাট্টুলা বিবের লোক টিচ করেছিল সম্ভবত। ইহান ভাইয়া পিটাইছে, ওদের লোক আসছে, ইহান ভাইয়েরও লোক আসছে। তুই আয়, আমরাও আছি বাকিরা। ইরফানের চোয়াল শক্ত হয়। খেকিয়ে উঠে রাফি বলে, এই তোরা ওই চুতি আরে চিৎ করে রাখ। এক্ষুনি পুলিশে খবর দিতে নিষেধ কর ভাইকে। ওটারে চিৎ করে রাখবে, আমি এসে ওর জায়গা মতো কিক মারবো। খেকিয়ে ওঠে রাফির ওপর। প্রণবী ভ্রু কুচকে ফেলল। শব্দগুলো কোন পাশ থেকে আসছে? ছি, মুখের কি ভাষা! এটা তো পাবলিক প্লেস, অভদ্র কোথাকার। জেন্টস পয়েন্টে ক্লিনিং চলছিল। ক্লিনার লোকটা প্রণবীকে বলল, ম্যাম একটু ওপাশে গিয়ে বসবেন, এখানটা ক্লিন করব। প্রণবী ঝি বলে পাশে সরে যায়। সরি মেলে হেঁটে দূরে যেতে নিলেই কারো গায়ের সাথে ধাক্কা লাগে তার। ইরফান ফোনে কথা বলতে বলতে ওপাশ থেকে আসছিল। খেয়াল করেনি প্রণবীকে। ধাক্কা খেয়েই খেকিয়ে ওঠে। শালা কানা নাকি? প্রণবী শিউরে ওঠে। এ তো মনে হচ্ছে সে গালিবাজ লোকটা। ইরফান মাথা ঘুরিয়ে দেখতে পায় প্রণবীকে। কিছু মুহূর্ত প্রণবীর চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর বাঁকা হেসে বলে, ও তুমি লেডিস, তাহলে তো শালা হবে না। প্রণবী দাঁড়িয়ে আছে চুপচাপ। ইরফান প্রণবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, যাই হোক, তোমরা মেয়েরা তো নিজেদের ভুল স্বীকার করবে না, তাই আমি সরি বললাম। সরি। ইরফান দেখছে মেয়েটা তার দিকে তাকাচ্ছে না, তার মাথার দিকে তাকিয়ে আছে। ইরফান নিজের মাথায় হাত দেয়। কিছু লেগে আছে নাকি? প্রণবী বলল, সরি ভাইয়া, ভুলটা আমারই, আমি রাস্তার মাঝখানে চলে এসেছি। নিক্সন এসে দাঁড়ায়। প্রণবী বলে, ধাক্কা লেগে এখানে আশেপাশে আমার ছড়িটা আর ওয়াচটা ছিটকে পড়েছে কোথাও, একটু তুলে দিলে উপকৃত হতাম। ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে আছে প্রণবীর দিকে। মেয়েটা তবে অন্ধ। দূরেই মেঝে থেকে প্রণবীর সরি আর ওয়াচ তুলে প্রণবীর হাতে দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলে, বাপ মা কই তোমার? এখানে মেয়েকে মানুষের ল্যাং খেতে ফেলে রেখে দিয়েছে। ধমকের মতো কথা। প্রণবীর বিরক্ত লাগে। লোকটা কেমন উগ্র প্রকৃতির, কিন্তু সে মুখে বলে, থ্যাংক ইউ পুনমি বেবি। মিস জেনি ছুটে এসে ধরে প্রণবীকে। তারপর ইরফানের দিকে তাকিয়ে প্রণবীকে বলে, কি হয়েছে মামুনি? কিছু না, চলুন। মিস জেনিকে নিয়ে প্রণবী চলে যায়। কিছুটা দূরে যেতেই ফিসফিসিয়ে মিস জেনিকে প্রণবী বলে, ওই লোকটা অনেক ভয়ঙ্কর দেখতে, তাই না মিস জেনি? মিস জেনি অবাক হয়ে বলে, না তো, এমন কথা বলছো কেন? তোমাকে কিছু বলেছে নাকি? প্রণবী অস্ফুটে বলে, না, কণ্ঠ শুনে মনে হলো। ইরফান প্রণবীদের যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। নিক্সন বলে, তাকিয়ে আছিস কেন? ভালো লেগেছে মেয়েটাকে? মেয়েটার চোখ দুটো সুন্দর। ইরফান মুখে বিরক্ত ভাব ফুটিয়ে বলে, ভালো লাগার মতো কি হয়েছে? ইরফানের এত সহজে ভালো লাগে না। আর কিসের সুন্দর চোখ! বিড়ালের মতো সাদা সাদা নীল চোখ, বিড়ালের মতো সাদা সাদা নীল নীল ঘোলাটে, দেখলেই রাগ ওঠে। ওই প্রীতমেরও চোখ এমন। উল্টো পথে হাঁটা ধরে ইরফান। নিক্সন পিছু পিছু তাকিয়ে আছে বন্ধুর পিঠের দিকে। এই ছেলেটাকে বোঝা মুশকিল। তখন চোখ দেখে মনে হলো মুগ্ধ হয়ে দেখছে। ইরফানের ফোনে কল আসে। সে কলটা রিসিভ করে বলতে থাকে, খবরদার যেন ভাইয়া পুলিশ না ডাকে। আমি এসে আগে একটা কেক মারতে চাই। ফোন কেটে
এক্সিটের কাছে যেতে যেতে ইরফান নিক্সনকে বলে, মেয়েটা সুন্দর আছে, ওই যে কি বলে না, মিষ্টি দেখতে, তবে 8-10টা চোখ ওই দুটোই প্রীতম বিলার। শপিং মল থেকে মেলা প্রাঙ্গণে পৌঁছতে ইরফানের লেগেছে 10 মিনিট। ইহান আর লাবিব মুখোমুখি দাঁড়িয়ে। পরিস্থিতি বেগতিক দেখে লাবিব নিজে শাসন করার ভান করে উত্তপ্তকারী ছেলেটাকে দুটো চর থাপ্পড় মেরে ইনশিরাহ আর ইনায়ার কাছে মাপ চাইতে বলে। ছেলেটা ইহানের মার খেয়ে বিধ্বস্ত প্রায়। নিজের দলের সভাপতির কাচুমাচু হাবভাব দেখে সে আরো ভয় পেল। হাঁপাতে হাঁপাতে সরি বলে দিল। ঝামেলা মিটে গিয়েছে প্রায়। ইহান লাবিবের চোখে চোখ রেখে বোনদের নিয়ে বেরোবে, ঠিক তখনই গেট থেকে ঢুকেই ইরফান এক লাফে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর দম নিয়ে নয়নকে দেদারসে মারতে শুরু করে দেয়। হাঁপিয়ে উঠলেও থামল না সে। ইহান ইরফানের বন্ধুদের চোখ দিয়ে ইশারা করতেই ওরা বহু কষ্টে ইরফানকে ছাড়িয়ে নিল। ততক্ষণে নয়নের অবস্থা আরো বেগতিক। ওদের ছেলেরা ইরফানের সামনে থেকে ওকে সরিয়ে নিয়ে গেল। লাবিব শান্ত চোখে তাকিয়ে আছে ওদের দিকে। এই শহরে ইহান তাজওয়ার মির্জার সাথে সরাসরি দ্বন্দ্বে কখনো জড়ায়নি সে। পিছনে পিছনে বহুত লেগেছে।